আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার লাস্ট পার্ট এক্সপ্লেন করতে চলেছি। এর আগের পার্টে দেখেছিলেন ইয়ুনজিনের লেখা চিঠি ধরা পড়ে যায়, এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। এর পরবর্তীতে কি হয়েছে চলুন তা দেখার জন্য কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি প্রিন্স সেই চিরকুট চেক করে অনেক রেগে যায় ডক্টরের উপর, আর তাকে বলে আপনার সাহস কি করে হলো আমার স্ত্রী ইয়ুনজিনকে এইসব কিছুর জন্য দোষ দেওয়ার। ডক্টর তখন কাঁদতে কাঁদতে বলে আমি মোটেও তাইফুকে মারতে চাইনি, আমি তার 2 বছর থেকে চিকিৎসা করে আসছি, কেন আমি তাকে মারতে চাইবো। ইয়ুনহি তাকে বলে মিস্টার তাইফু 2 বছর আগে যখন অসুস্থ হয়েছিলেন তখন তার অবস্থা এতটা খারাপ ছিল না, এই 2 বছরে ধীরে ধীরে তার অবস্থা এত খারাপ হয়েছে। রাজকীয় ডাক্তারও একই কথা বলে, তিনি বলেন আমি যখন প্রথম তাইফুকে দেখেছিলাম তখন তিনি আসলে এতটা সিরিয়াস অসুস্থ ছিলেন না, ধীরে ধীরেই হয়তো কিছু একটা হয়েছে। এই 2 বছর ধরে তাকে যে পেইন কিলার দেওয়া হয়েছিল সেই ওষুধটা আমাকে দেখান। তখন মিসেস তাইফু তাকে সেই ঔষধ দেখায়। এটা দেখে তখন রাজকীয় ডাক্তার বলে এটা তো খুবই ক্ষতিকর, এটা খাওয়ার কারণে ধীরে ধীরে তার অবস্থা এতটা খারাপ হয়েছে। এটা শুনে তো তারা 3 জনই ভীষণ রেগে যায়। মিস্টার তাইফু, মিসেস তাইফু আর তার মেয়ে ডাক্তারের উপরে প্রচন্ড রেগে যায় আর বলে এক্ষুনি তাকে এখানে থেকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হয়। মিসেস তাইফু এখন ইয়ুনহিকে রিকোয়েস্ট করে বলে যেহেতু সে তার হাজবেন্ডকে এতটা সারিয়ে তুলেছে এজন্য সে যেন পরবর্তীতে তার হাজবেন্ডকে চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করে তোলে। একই সাথে তার হাজবেন্ডের প্রাণ বাঁচানোর জন্য সে তার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। সেখানে থাকা প্রিন্সেসও তার কাছে থেকে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। ইয়ুনহি তাদের সবাইকে ক্ষমা করে দেয় আর এভাবে তার সামনে ছোট হতে বারণ করে। ইয়ুনহি তাদেরকে অ্যাটেনশন করতে বারণ করে। সে বলে আমি তার সার্জারি করেছি, আর একটা সার্জারি বাকি আছে সেটাও আমি করব। এরপরে আশা করি উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। এটা শুনে তো তারা অনেক খুশি হয়ে যায়। তার এমন জাদুকরী চিকিৎসা দেখে রাজকীয় চিকিৎসকও অনেক বেশি অবাক ছিল। তিনি তার প্রেসক্রিপশন দেখতে চায়, তখন সে তাকে অনুমতি দেয়। ইয়ুনজিন এখন তার বোনের কাছে যায় আর তার বোনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি তোমাকে আবারও ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করো। তখন তার বোন অবাক হয়ে বলে তুমি প্রত্যেকবারই আমাকে ভুল বুঝো, এবার দয়া করে তোমরা দুজন একটু বাইরে যাও, আমি মিস্টার তাইফুর অপারেশনের জন্য প্রস্তুতি নেব। যখন তারা দুজন বাহিরে বেরিয়ে যায় তখন প্রিন্স বাহিরে গিয়ে ইয়ুনজিনের উপরে অনেক রেগেছিল। সেই ইয়ুনজিনকে জিজ্ঞাসা করে সেই চিঠি তুমি লিখেছো তাই না, কারণ তুমি যেই পেপারে চিঠিটা লিখেছো সেই পেপার একমাত্র তোমাকেই আমি গিফট করতাম, আর ওই কাগজটাও অনেক বেশি দামি ছিল, সাধারণ কেউ এটা কিনতে পারবে না, আর এই হাতের লেখাও তোমার, তাহলে তুমি এসব কি করে বেড়াচ্ছ। ইয়ুনজিন তখন তাকে বলে ওটা আমার হাতের লেখা নয়, আমি এসব কেন লিখবো, আমার বোনকে আমি কেন ফাঁসাবো। আমি শুনেছি মিস্টার তাইফু ওই একই রকমের পেপার পছন্দ করে, আর এটা তো তার প্যালেসেই পাওয়া গিয়েছে, হতে পারে এটা তার প্যালেস থেকেই নেওয়া। আমি আমার বোনের এত বড় ক্ষতি করব, তুমি জানো না ছোটবেলা থেকে আমি আমার বোনকে কতটা ভালোবাসি। এটা বলে সে কান্না শুরু করে। তখন রাজকুমার তাকে বিশ্বাস করে আর বলে ঠিক আছে এবারের মতো আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু আশা করছি তুমি এই ধরনের কাজ করনি। এটা বলেই রাজকুমার সেখানে থেকে চলে যায়। এদিকে ইয়ুনহি মিস্টার তাইফুর অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে তার অপারেশন শুরু করে। এদিকে বাহিরে তারা সবাই অনেক টেনশন করছিল। কয়েক ঘন্টা পরে অপারেশন শেষে ইয়ুনহি বেরিয়ে আসে আর তাদেরকে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আর কোনো রিস্ক নেই, মিস্টার তাইফু এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা শুনে তো তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়। প্রিন্স যখন এসব কিছু শুনে তখন সে মনে মনে ভাবতে থাকে এতদিন সে ইয়ুনহিকে আসলে ভুল বুঝেছে। ইয়ুনহি তো আসলে মানুষের উপকার করতে চায়, মানুষের ভালো চায়, তার মন মানসিকতা অনেক ভালো। তার বোন যে সাকসেসফুল হয়েছে এইসব কিছু দেখে তো ইয়ুনজিন অনেক ভয় পাচ্ছিল, কারণ দাদিমা তার বোনকে একটা উইশ দিয়েছিল, সে নিশ্চয়ই এবার সেই উইশে বড় কিছুই চাইবে। এজন্য সে তার বোনের সঙ্গে বাইরে গিয়ে দেখা করে আর তাকে বলে আমি তো মনে করেছিলাম তুমি মিস্টার তাইফুকে বাঁচাতে পারবে না, এখন তো দেখছি তুমি সত্যি অনেক দৈবিক জাদু জানো, এত ভালো চিকিৎসা তুমি কখন থেকে শিখলে। যাই হোক তুমি যখন তাকে বাঁচিয়েই নিয়েছো তখন এটা ভালোভাবে জেনে রাখো, তুমি যতই যাই করো না কেন প্রিন্সের মন তুমি কখনোই পাবে না, সে শুধু আমাকেই পছন্দ করে। ইয়ুনহি তখন তাকে বলে প্রিন্সের মন আমার পাওয়ার দরকার নেই, ওইটা তুমি নিয়ে বসে থাকো, আর ডক্টর এর মাধ্যমে বিষ দিয়ে যে তুমি তাকে ফাঁসিয়েছো এটা আমি খুব ভালো করেই জানি। ভিডিওতে আগানোর আগে ছোট্ট একটি স্পন্সর রয়েছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের জানাতে চাই এক নতুন ও মজাদার অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে, যার নাম হলো বানজাইবেট। বানজাইবেট কেন এত আলাদা? এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানানাস, পোকার, স্লট, লাইভ, ক্যাসিনো সবই আছে এখানে, এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এছাড়া বিকাশ নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এরই সাথে 24 ঘন্টা সাপোর্ট তো থাকছেই, তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন চলুন গল্পে ফেরা যাক।
এটা শুনেও তার বোন ইয়নজিন একটু ভয় পায় না। সে বলে এসব কিছু আমি করিনি, আর প্রিন্স আমার উপরে বিশ্বাস রেখেছে। প্রিন্স জানে আমি এসব করিনি। তবে তুমি যাই করে নাও না কেন, তুমি কখনোই এই রাজ্যের রানী হতে পারবে না। সেই আসন শুধুমাত্র আমার। তখন একজন সার্ভেন্ট এসে তাদেরকে জানায় ইউনহিকে দাদিমা তার রাজসভায় ডেকেছে। এটা শুনে তো তারা দুজনই অনেক অবাক হয়ে যায়। সার্ভেন্ট বলে দাদিমা ইয়নহির জন্য গিফট পাঠিয়েছে। যেহেতু ইয়নহি মিস্টার তাইফোকে সুস্থ করেছে, এজন্য দাদিমা খুশি হয়ে ইয়নহির জন্য সিল্কের পোশাক আর অনেক গহনা উপহার হিসেবে পাঠিয়েছে। তিনি বলেছেন এই সবকিছু পরে রেডি হয়ে আগামীকালকে যেন তিনি দাদিমায়ের পার্টিতে উপস্থিত হয়। দাদিমা কালকে একটা উৎসবের আয়োজন করেছে, তার জন্য যে দাদিমা সিল্কের পোশাক আর এত গহনা উপহার হিসেবে পাঠিয়েছে। এই সব কিছু শুনে তো ইয়নজিনের অনেক হিংসে হচ্ছিল। ইয়নহি তার বাজে কোনো কথা না শুনে সেখানে থেকে ঘরে ফিরে যায়। প্রাসাদে ফিরে দেখতে পায় রাজকুমারের সামনে সেখানে দাদিমা ইয়নহির জন্য অনেকগুলো উপহার পাঠিয়েছে, গহনা এবং পোশাক। সেখানে দাদিমায়ের হয়ে একজন রাজকীয় বার্তা পাঠাতে আসে। সে রাজকুমারকে বলে রাজকীয় ডাক্তার গিয়ে দাদিমাকে সবকিছু খুলে বলেছে। তিনি সবকিছু জানার পরে অনেক খুশি হয়েছেন এবং ইয়নহির জন্য এই সব উপহার পাঠিয়েছেন। আগামীকালকে রাজসভায় একটা পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে দাদিমা তাদের সবাইকে দাওয়াত দিয়েছে এবং স্পেশাল ভাবে ইয়নহিকে এই পোশাক পরে যেতে বলেছে। এখন তারা তিনজনই দাদিমায়ের রয়্যাল দাওয়াত গ্রহণ করে। বার্তাবাহক তাকে আরো বলে দাদিমা বলেছে সেই প্রাসাদে সবার আগে যেন ইয়নহি আর প্রিন্সেস তার সঙ্গে গিয়ে দেখা করে, কারণ ইয়নহিকে রয়্যাল কনকুবাইন হিসেবে সেখানে সম্মান দেওয়া হবে। এসব কিছু শুনে তো সে অনেক খুশি হয়ে যায়। আর পেছন থেকে ইয়নজিনের অনেক হিংসে হচ্ছিল। এতগুলো গিফট দেখে তার অনেক খারাপ লাগছিল, কারণ সে কোনো গিফট পায়নি। তিনি চলে যাওয়ার পরে ইয়নজিন এখন তার বোনকে কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। তখন তার বোন ইয়নহি বলে আমি জানি তুমি মন থেকে আমাকে অভিনন্দন জানাচ্ছ না, তুমি শুধু মুখে মুখেই বলছো। তখন সে আবার রাজাকে গিয়ে বলে দেখো আমার বোন আমার সঙ্গে কেমন করছে। রাজকুমারও এখন ইয়নহির পক্ষ নিয়ে কথা বলে আর তাকে বলে তুমি দয়া করে একটু চুপ করো। রাজকুমার যে তার পক্ষ নিয়ে কথা বলছে এটা দেখে তো সে বেশ অবাক হয়। ইয়নহি এখন তার সব উপহারগুলো নিয়ে নিজের রুমে চলে যায়। সে চলে যাওয়ার পর প্রিন্স ইয়নজিনকে বলে এখন থেকে তুমি রয়্যাল কনকুবাইনের কাছে থেকে দূরে দূরে থেকো, তার সঙ্গে এত বেশি মেশার দরকার নেই, সে তোমাকে সহ্য করতে পারে না। এটা বলে রাজকুমার তাকে সান্ত্বনা দেয়। রাতে ইয়নজিনের অনেক বেশি হিংসে হচ্ছিল, এজন্য সে তার সার্ভেন্টের মাধ্যমে ইয়নহির ঘরে থাকা সকল পোশাক পরিয়ে ফেলার অনুমতি দেয়। সে চাইছিল না আগামীকালকে ইয়নহি সেই রয়্যাল পোশাকগুলো পরে রয়্যাল পার্টিতে উপস্থিত হতে পারুক। এজন্য তার সার্ভেন্টরা লুকিয়ে সেই ঘরে আগুন দিয়ে দেয়। ইয়নহির পাশের ঘরে আগুন লেগেছে এটা দেখে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে বাইরে আসে আর দেখতে পায় তার যেই ঘরে দাদিমায়ের দেওয়া সকল উপহার রাখা ছিল সেই ঘরে আগুন দেওয়া হয়েছিল আর রাজকুমার কোনো মতে সেই আগুনটা নিভিয়েছে। রাজকুমার জানায় ভেতরে থাকা সকল উপহার এখনো সুরক্ষিতই আছে। ইয়নহি দেখতে পায় রাজকুমারের হাত পুড়ে গিয়েছে। এটা দেখে সে তাকে নিজের ঘরে সঙ্গে করে নিয়ে যায় আর তার হাতে মলম লাগিয়ে দিতে শুরু করে। যখন সে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছিল তখন প্রিন্স তাকে বলছিল আজকে যদি দাদিমায়ের দেওয়া সব উপহারগুলো পুড়ে যেত তাহলে ইয়নহির অবশ্যই শাস্তি পেতে হতো। এটা শুনে ইয়নহি রেগে যায়। সে আর তাকে মলম লাগিয়ে দেয় না আর তাকে বলে ও আচ্ছা, তাহলে এটার জন্য এখন আপনি আমাকে দোষারোপ করবেন আর আপনি চান আমি শাস্তি পাই? দাদিমা ভালোবাসে আমাকে এত দামি উপহার দিয়েছে, সেগুলো আমি কেন পোড়াবো? আর এই প্রাসাদে তো অনেকগুলো রুম আছে, এতগুলো রুম থাকতে ওই রুমেই কেন আগুন লাগবে? আর আমি আমার নিজের জিনিস কেন আগুন লাগাবো? আপনি ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখুন, এটা আবার ইয়নজি করেনি তো? এটা শুনে রাজকুমার রেগে যায় আর বলে সে কেন এসব কিছু করতে যাবে, সে তো তোমার বোন হয়। ইয়নহি তখন বলে আজকে মনে হয় আপনি ভালোভাবে খেয়াল করেননি যে আমার এসব উপহারের দিক থেকে ইয়নজিন আজকে চোখ সরাতেই পারছিল না। সে হয়তো হিংসে করে এইসব কিছু করেছে। আর মিস্টার তাইফোকেও যে বিষ দিয়েছিল ডক্টরের মাধ্যমে সে আর কেউ নয়, আপনারই সুন্দরী ওয়াইফ ইয়নজিন। দয়া করে ইনভেস্টিগেট করে দেখুন। রাজা যখন এটা বিশ্বাস করতে চাইছিল না তখন সে ওখানে থেকে দূরে গিয়ে বসে আর বলে ঠিক আছে, তাহলে আপনি এই দুইটা বিষয় নিয়ে ইনভেস্টিগেট করে দেখুন। যদি এখানে ইয়নজিনের বদলে অন্য কারোর নাম উঠে আসে তাহলে আমি মেনে নেব যে সে এটা করেনি। রাজকুমার তখন বলে ঠিক আছে, আমি অবশ্যই ইনভেস্টিগেট করে দেখব। এখন সে শুয়ে পড়তে চায় আর রাজকুমারকে এখান থেকে চলে যেতে বলে। তখন রাজকুমার তার কাছে গিয়ে বলে তুমি কি আসলেই আগের ইয়নহি? কারণ আগের ইয়নহি তো কখনোই আমাকে বারণ করতো না, সে বরং চাইতো কিভাবে আমি তার কাছাকাছি যাব, আর তুমি আমাকে বের করে দিচ্ছ। তখন সে একটু ঘাবড়ে যায় আর বলে আমি কেন অন্য কেউ হতে যাব, আমি তো ইয়নহি। আগে তুমি অনেক বিরক্ত
শক্তিকর ছিলে আর অনেক বেশি চঞ্চল ছিলে, কোনো কথা বুঝতে চাইতে না। কিন্তু এখন দেখছি হঠাৎ করে তুমি এত বেশি ভালো চিকিৎসা শিখে গিয়েছো, একই সাথে তুমি শান্ত হয়ে গিয়েছো, বুদ্ধিমতীও হয়ে গিয়েছো, আর অন্যের উপকারও করো। তুমি তো এত সাহসী আগে কখনোই ছিলে না। তখন সে বলে, আমার মধ্যে এই সবকিছুই ছিল, কিন্তু আপনি কখনোই আমার মধ্যে এসব কিছু দেখার চেষ্টা করেননি। আপনি তো শুধুমাত্র আমার বোনের প্রেমে পাগল ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি এখন এত পরিবর্তন হচ্ছেন কেন? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন নাকি? আপনি চাইলে আমরা সবকিছু ঠিক করে নিতে পারি। এটা শুনে রাজকুমার রেগে বলে, কোনো দরকার নেই, আমার জন্য ইয়ুনজিনই যথেষ্ট। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে তার সেনাপতিকে হুকুম করে, প্রাসাদে যে 2টা ঘটনা ঘটেছে সেই 2টা ঘটনার ব্যাপারে যেন ইনভেস্টিগেশন করা হয়। মিস্টার তাইফুর সমস্যা এবং আজকে যে প্রাসাদে আগুন লেগেছে এই ব্যাপারটা যেন ইনভেস্টিগেশন করা হয়। এটা বলে সে তার সেনাপতিকে হুকুম করলে তার সেনাপতি সেটা ইনভেস্টিগেশন শুরু করে। সে শুধু মনে মনে বলছিল, এই সবকিছুর পেছনে যেন ইয়ুনজিনের কোনো হাত না থাকে। আজকে দাদিমায়ের প্রাসাদে অনুষ্ঠানের দাওয়াত ছিল, সেখানে যাওয়ার জন্য ইয়ুনজিন অনেক সুন্দর একটা পোশাক পরে রেডি হয়। এটা অনেক দামি একটা পোশাক। সে বলছিল, আজকে আমার এই পোশাকের সঙ্গে তার পোশাকের কোনো তুলনাই হবে না, ইউনহিকে আমার কাছে বরং দেখতে অসুন্দরই লাগবে। এটা বলে সে রাজপ্রাসাদে যায় এবং রাজকুমারের সঙ্গে দেখা করে অনেক সুন্দরভাবে ঘুরে তাকে দেখায় আর বলে, আমাকে কেমন লাগছে দেখতে? রাজকুমার বলে, সুন্দর লাগছে। কিছুক্ষণ পরেই সেখানে ইয়ুনহি সিল্কের পোশাক পরে হাজির হয়। তাকে দেখে তো রাজকুমার নিজের চোখ সরাতেই পারছিল না, তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এমনকি তার এই সিল্কের পোশাক দেখে তো ইয়ুনজিন অনেক অবাক হয়ে ভাবতে থাকে, এই পোশাক তো আমি পুড়িয়ে ফেলেছিলাম, তাহলে এই পোশাক সে কোথায় পেল? ইয়ুনহি এখন বলে, আমাকে দেখতে কেমন লাগছে? তখন রাজকুমার তাকে বলে, যদিও এই পোশাক অনেক বেশি দামি, এই পোশাক পরলে যে কাউকে সুন্দর লাগবে, এজন্য তোমাকে দেখতে একটু সুন্দর লাগছে। তখন সে একটু খুশি হয় আর ইয়ুনজিনকে বলে, তুমি এত অবাক কেন হয়েছো? মনে হচ্ছে এই পোশাকে আমাকে দেখে তুমি খুশি হওনি। তখন ইয়ুনজিন বলে, না, আমি আসলে শুনেছিলাম কিছুদিন আগে নাকি প্রাসাদে আগুন লেগেছিল আর সেখানে নাকি তোমার উপহারগুলো পুড়ে গিয়েছিল, এজন্য আমি একটু অবাক হয়েছি। তখন সে বলে, আনফরচুনেটলি আমার একজন দাসী এসে আমাকে আগেই খবর দিয়েছিল, এজন্য সেই আগুনে সবকিছু পুড়ে যায়নি, অনেক কিছুই বেঁচে গিয়েছে। যাই হোক, এসব কথা শেষে এখন তারা 3জন মিলে দাদিমায়ের প্যালেসে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পরে দাদিমায়ের সার্ভেন্ট তাদেরকে বলে, দাদিমা এখন শুধুমাত্র রয়্যাল কনকুবাইন অর্থাৎ ইয়ুনহি আর প্রিন্সকে ভেতরে যেতে বলেছে, বাকি সবাইকে রাজসভায় যেতে বলেছে। এটা শুনে ইয়ুনজিনের একটু খারাপ লাগে। তখন প্রিন্স তাকে বলে, তুমি তাহলে রাজসভার অনুষ্ঠানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করো, আমি আসছি। এটা বলে তারা 2জন দাদিমায়ের সঙ্গে দেখা করার জন্য প্যালেসের ভেতরে প্রবেশ করে আর ইয়ুনজিনের অনেক রাগ হয়। এদিকে রাজসভায় ইয়ুনজিন এর মাকে দেখি। তিনি অনেক খুশি ছিলেন, কারণ তিনি মনে করছিলেন আজকে হয়তো তার মেয়েকে এই রাজ্যের রানী হিসেবে ঘোষণা করা হবে, এজন্যই এত আয়োজন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ুনজিন চলে আসে। তাকে একা দেখে তিনি জিজ্ঞাসা করে, তুমি এখানে একা কেন, প্রিন্স কোথায়? তখন সে তার মাকে বলে, দাদিমা রাজা এবং ইয়ুনহিকে আলাদাভাবে ডেকেছে আর আপনার সঙ্গে আমার একটু কথা আছে। এটা বলে সে তার মায়ের সঙ্গে বাহিরে সাইডে কথা বলতে যায়। যখন সে তার মাকে সবকিছু খুলে বলে আর বলে আজকে দাদিমা তাকে ওখানে ডেকেছে কারণ দাদিমা তাকে পুরস্কৃত করতে চায়, ইয়ুনহি হয়তো আজকে পুরস্কার হিসেবে এই রাজ্যের রানী হতে চাইবে। তখন তার মা তাকে টেনশন করতে বারণ করে আর বলে, ইয়ুনহি অনেক বোকা একটা মেয়ে, সে অতটাও চালাক না, আমি জানি আমাদেরকে কি করতে হবে। এটা শুনে সে একটু খুশি হয়। এদিকে তারা 2জন যখন দাদিমার সঙ্গে গিয়ে দেখা করে তখন দাদিমা অনেক বেশি খুশি হয় আর ইয়ুনহিকে তার কাছে ডাকে। তিনি ইয়ুনহিকে আদর করে বলেন, তুমি বলো তুমি কি চাও, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে একটা উইশ চেয়েছিলে আর আমিও আজকে আমার কথা রাখবো। পাশে থেকে প্রিন্স মনে মনে ভাবছিল সে আর কি বা চাইবে, সে হয়তো আমাকেই চাইবে, কিন্তু হয় তার উল্টো। ইয়ুনহি দাদিমাকে বলে বসে, আমি কনকুবাইন হতে চাই না, আমি প্রিন্সের কাছে থেকে ডিভোর্স চাই। এটা শুনে তো তারা 2জনই অনেক চমকে যায়। দাদিমা জিজ্ঞাসা করে সে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত কেন নিল। তখন ইয়ুনহি বলে, এই সিদ্ধান্ত সে হঠাৎ করে নেয়নি, বরং অনেক ভেবে চিন্তেই সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কারণ সে জানতে পেরেছে প্রিন্সের মনে তার জন্য কোনো জায়গা নেই। প্রিন্স শুধুমাত্র তার ছোট বোনকেই ভালোবাসে, সে শুধু ইয়ুনজিনকেই ভালোবাসে। তাই সে আর এভাবে বন্দী হয়ে থাকতে চায় না, সে এই সম্পর্ক থেকে মুক্ত হতে চায়। সে দাদিমাকে রিকোয়েস্ট করে যেন দাদিমা তার এই কথাটা রাখে, কিন্তু দাদিমা তাকে বলে, তোমার যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকতো তাহলে হয়তো আমি সেটা রাখতে পারতাম, কিন্তু তোমার এই অনুরোধ এবং এই উইশ আমি রাখতে পারছি না। ততক্ষণে প্রিন্সের চোখে মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ বসে গিয়েছিল। দাদিমা তাকে ভালোভাবে বুঝিয়ে বলে, এটা সঠিক সময় নয়, আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে আরো 1000 বার ভাবতে হবে।
এখন তুমি আমার পাশে বসো, এই ব্যাপারে পরে আলোচনা করব। এটা বলে দাদিমা রাজকুমারকে আচ্ছা করে শাসন করে দেয়। দাদিমায়ের কোমরে অনেক ব্যথা হচ্ছিল, তিনি ঠিকভাবে বসে থাকতে পারছিলেন না। এই জন্য তারা দাদিমায়ের কোমরে একটা বালিশ দেয় আর তাকে শুইয়ে দেয়। দাদিমা বলে, এখন আমার অনেক বয়স হয়েছে, এজন্য আমার কোমরে ব্যথা করে, এটা স্বাভাবিক। ইউনহি দাদিমাকে প্রতিদিন ব্যায়াম করতে বলে। দাদিমা বলে, ওইসব কিছু আমি পারবো না। তখন ইউনহির মাথায় একটা মজার বুদ্ধি আসে। সে দাদিমাকে বলে, আমি আপনাকে একটা মজার নাচ শিখিয়ে দিব। আপনি আনন্দের ছলে নাচ করতে করতেই ব্যায়াম করতে পারেন। যদি প্রতিদিন কিছু সময় করে আপনি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার কোমরের ব্যথা চলে যাবে। দাদিমা জানতে চায় এটা আবার কি ধরনের নাচ। তখন সে বলে, এই নাচের নাম হলো সাবজেক্ট 3। এই নাচটা নাচতে হলে আমার কিছু মিউজিক লাগবে। আর ওই যে প্রিন্সকে দেখছো, সে অনেক সুন্দর মিউজিক বাজাতে পারে, তাকে দিয়ে মিউজিক বাজিয়ে তুমি আমাকে নাচ করে দেখাও। তখন ইউনহি প্রিন্সকে সঙ্গে করে নিয়ে যায় আর একটা গিটার নিয়ে আসে। এখন সে তাকে বলে গিটার বাজাতে। প্রিন্স তাকে পার্সোনালি সাইডে গিয়ে জিজ্ঞাসা করে, সে একটু আগে দাদিমায়ের সঙ্গে যে কথা বলল সেটা কি সত্যি? তখন ইউনহি তাকে বলে, হ্যাঁ সত্যি। তখন প্রিন্স জিজ্ঞাসা করে, কিন্তু কেন? আমার মতো একজন প্রিন্সেসের বউ হয়েও কি তুমি সুখী না? তখন সে বলে, তোমাকে আমি আগে পছন্দ করতাম কিন্তু এখন পছন্দ করি না। আর তাছাড়াও আমি তো তোমাদের পথের কাটা, আমি যদি সরে যাই তাহলে তুমি আর আমার বোন তো সুখী থাকতে পারবে, তাই না? এটা বলে সে আবারও দাদিমায়ের কাছে রওনা দেয়। কিন্তু তার এই কথা শুনে প্রিন্সের বুকের বাম পাশে চিনচিন করে ব্যথা করছিল। সে বলছিল, আমার তো খুশি হওয়ার কথা ছিল, তাহলে আমার এমন কেন হচ্ছে? ইউনহি এখন রাজকুমারকে বলে গিটার বাজাতে। সেই গিটারের তালে তালে নিচে দাদিমাকে দেখাবে। এদিকে প্রিন্স এর বাবা মা অর্থাৎ এই রাজ্যের রাজা এবং রানী দাদিমায়ের কক্ষে যাওয়ার জন্য পৌঁছে যায়। যখন তারা বাহিরে ছিল তখনই তারা অনেক সুরেলা একটা মিউজিক শুনতে পায়, যেটা শুনে রাজার অনেক ভালো লাগে। এদিকে প্রিন্স মিউজিক বাজাচ্ছিল আর ইউনহি নাচ করছিল। এটা দেখে তো দাদিমায়ের অনেক ভালো লাগে, তিনি অনেক খুশি হয়ে যান। দূর থেকে ইউনহির নাচ দেখে তো রাজার অনেক বেশি ভালো লাগে। তিনি বলেন, এই নাচটা খুবই ইন্টারেস্টিং, এরকম নাচ এর আগে আমি কখনো দেখিনি। রাজা এবং রানীকে দেখে তারা দুজনই স্বাগত জানায়। এখন রাজা তাকে জিজ্ঞাসা করে, এটা কি ধরনের নাচ? ইউনহি তখন বলে, এই নাচের নাম হলো সাবজেক্ট 3। এটার নাম শুনে রাজা অনেক বেশি অবাক হয় আর বলে, এই ধরনের নাচের নাম আমি এর আগে কখনো শুনিনি। নাচও যেমন ইন্টারেস্টিং, এটার নামও তেমন ইন্টারেস্টিং, কিন্তু আমি মনে হয় শেষ সময় চলে এসেছি, আরেকবার আমাকে নেচে দেখাও। এটা শুনে তো ইউনহি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। তখন রানীমা রাজাকে বলে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, দ্রুত রাজসভাতে চলুন, এসব না হয় পরে একদিন হবে। দাদিমা এখন তাদের সবাইকে বিদায় দেয় এবং রাজসভায় যেতে বলে। দাদিমায়ের কথা অনুযায়ী তারা দুজন রাজসভায় চলে যায়। কিছুক্ষণ পরে সেই রাজসভায় রাজা এবং রানী উপস্থিত হয়। রাজা এবং রানীকে দেখে তারা সবাই স্বাগত জানায়। সম্মানের সঙ্গে রাজা এবং রানীকে তারা সবাই বরণ করে নেয়। আর রাজা রানীও তাদের সবার সঙ্গে একসঙ্গে টোস্ট করে ড্রিঙ্কস করে। এখন আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সেখানে অনেক মেয়েরা আসে আর সুন্দর সুন্দর নাচ দেখায়। তাদের নাচ দেখে তো ইউনহি অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। যখন তাদের সবার নাচ শেষ হয়ে যায় তখন ইউনজিন রাজাকে রিকোয়েস্ট করে বলে, আমি আপনার জন্য একটা নাচ প্রস্তুত করেছি, নাচ করে দেখাতে চাই। এটা শুনে তো রাজা খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তুমি নাচ করে দেখাও। তখন ইউনজিন তাদের সবার সামনে অনেক সুন্দর করে নাচ করছিল। তার নাচের প্রশংসা রানী করছিল। তার নাচ দেখে মোটামুটি ভালোই লাগছিল সবার, কিন্তু রাজার কাছে তো ইউনহির নাচটাই বেশি সুন্দর লেগেছে, অনেক ইন্টারেস্টিং লেগেছে। নাচ করা শেষে সে এখন তার বোন ইউনহিকেও ফাঁসিয়ে দেয়। সে বলে, আমার বোন ইউনহিও মনে হয় আজকে আপনাকে নিজের ট্যালেন্ট দেখাবে। তখন রাজা তাকে বলে, ঠিক আছে, তোমার কি ধরনের ট্যালেন্ট আছে আমাকে দেখাও। এখন ইউনহি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে রাজকুমারকে বলে, চলো মিউজিক বাজাও, আমি নাচ করব। রাজকুমার যদিও তেমন একটা রাজি ছিল না, কিন্তু সে জোর করে রাজকুমারকে সেখানে মিউজিক বাজাতে বসিয়ে দেয়। রাজকুমার মিউজিক বাজায় আর মিউজিকের তালে তালে সে তাদের সবাইকে সেই নাচটা করে দেখায়। রাজা তো ভীষণ খুশি হয়ে যায়, তিনি অনেক উৎফুল্ল হয়ে ওঠেন। আর সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা আবার কি ধরনের অদ্ভুত নাচ। সেখানে থাকা সবাই তার নাচের প্রশংসা করছিল আর বলছিল, এই ধরনের নাচ এর আগে আমি কোনোদিনও দেখিনি। ইউনজিন এবার উঠে আসে আর তাকে অপমান করার চেষ্টা করে। তখন ইউনহি তাদের সবার সামনে বলে ওঠে, এটা আসলে কোনো নাচ নয়, বরং এটা এক ধরনের এক্সারসাইজ। এটা করার মাধ্যমে যেমন তারা নাচের আনন্দ নিতে পারবে, তেমনি প্রতিদিন যদি তারা এই নাচটা করে তাহলে তাদের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এই সব কিছু কমে যাবে এবং তাদের শরীর সুস্থ এবং ফিট থাকবে। এটার অনেক উপকারিতা আছে।
এই সব কিছু শুনে তো রাজা রানী এবং সেখানে থাকা তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে আমরা তাহলে এই নাচ বাসায় ট্রাই করব। তাদের এসব কথা শুনে এবং তার এত প্রশংসা শুনে তো রাজকুমার অনেক খুশি হয়ে যাচ্ছিল। রাজা তার কথা শুনে এতটা খুশি হয় যে তিনি তাকে রয়্যাল কনকুবাইন হিসেবে ঘোষণা করেন আর সেখানে রাজকীয় ফিনিক্স ক্রাউন নিয়ে আসা হয়। সবাই জানতো এই ক্রাউন যেই রাজকন্যাকে পরানো হবে সে এখন থেকে ক্রাউন কনকুবাইন হয়ে যাবে। রানী এখানে ঘোষণা দিয়ে বলে ইউনহিকে রাজা এই ক্রাউন উপহার করলো, অর্থাৎ সে হলো এখন থেকে এই প্রিন্সের রানী। এটা শুনে তো ইউনজিন আর তার মায়ের মন খারাপ হয়ে যায়। ইউনহি ভাবছিল সে এটা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ এতগুলো মানুষের সামনে যদি সে এটা রিজেক্ট করে দেয় তাহলে রাজা রানীকে অপমান করা হবে। এই জন্য সে এই ক্রাউন হাসি মুখে অ্যাকসেপ্ট করে। এরপরে সে বসে বসে প্রিন্সের সঙ্গে খুনসুটি করতে থাকে। দূর থেকে এই সবকিছু দেখে তো ইউনজিনের অনেক রাগ হচ্ছিল। বাহিরে এসে সে তার রাগ ঝাড়ছিল, ভাবছিল সে রানীও হতে পারলো না, এমনকি রাজকুমারের মনেও ঠিকমতো জায়গা করতে পারলো না। যখন সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই ভাবছিল তখনই পাশে থেকে একটা মাতাল ছেলে আসে আর তার সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করে। তখন ইউনজিন সেই ছেলেটাকে একটা চর মারে আর এখানে থেকে চলে যেতে বলে। তখন মাতাল ছেলেটি সেখানে থেকে চলে যায়। এখন তার মা তার সঙ্গে দেখা করতে আসে আর তার মেয়েকে বলে এত দুশ্চিন্তা না করতে। যেই রাজা খুশি হয়ে একটু আগে ইউনহিকে পুরস্কার করেছে এবং রয়্যাল কনকুবাইন বানিয়েছে, সেই রাজাই যেন লজ্জায় তাকে এই রয়্যাল কনকুবাইনের পদ থেকে বহিষ্কার করে সেই ব্যবস্থা তিনি করবেন। এইসব কিছু বলছিল আর তারা মা মেয়ে হাসছিল। সেদিক দিয়ে যখন একটা সার্ভেন্ট যায় তখন ইউনজিনের মা সার্ভেন্টকে বলে আমাকে একটা হেল্প করো। এরপরে তারা দুজন আবারও রাজসভায় গিয়ে বসে। রাজকুমার বলে কোথায় গিয়েছিলে? তখন সে বলে আমরা দুজন একটু বাইরে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেই সেই সার্ভেন্ট একটা স্যুপ নিয়ে ইউনহির কাছে যায় আর তাকে সার্ভ করার সময় ইচ্ছে করে তার জামায় এটা ঢেলে দেয়। এরপরে সে অনেক ক্ষমা চাইতে শুরু করে আর বলে আমি ভুল করে এটা ফেলে দিয়েছি, ইচ্ছে করে ফেলিনি। সে অনেক মাফ চাইতে শুরু করে। তখন রানী তাকে বলে তুমি এমন ধরনের কাজ কেন করলে? ইউনজিন পাশে থেকে বলে সার্ভেন্ট হয়তো ভুল করে ফেলেছে, পাশেই চেঞ্জিং রুম আছে, সেই চাইলে সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারে। এখন সেই সার্ভেন্ট ইউনহিকে সঙ্গে করে একটা রুমে নিয়ে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। এটা বলেই সে তাকে ওই রুমে বন্ধ করে রেখে চলে যায়। ইউনহি ভাবতে থাকে আমি এর আগে ড্রামাতে দেখেছিলাম বেশিরভাগ সময়ই যখন এমন ঘটনা ঘটে তখন কাপড়ের উপরে সার্ভেন্টদের এইসব খাবার ফেলা কোনো কোইন্সিডেন্স নয়, বরং ইচ্ছে করেই ফেলে তারা। ইউনজিন কি তাহলে নতুন করে কোনো প্ল্যান করেছে? তখনই পেছনে থেকে সেই মাতাল ছেলেটা এসে তাকে জড়িয়ে ধরে। তখন সে ওই ছেলেটাকে মেরে সেখানে ফেলে দেয় আর পাশে থাকা একটা পাত্র থেকে অদ্ভুত গন্ধ অনুভব করে। সে বুঝতে পারে এখানে নেশা জাতীয় ঔষধ মেশানো হয়েছে, এজন্য সে নিজের নাক মুখ চেপে ধরে। এরপরে সে ওই মাতাল ছেলেটাকে অজ্ঞান করে দেয় আর বুঝতে পারে এটা সু ইউনজিনেরই কাজ। সে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে এক কোনায় রাখে। ততক্ষণে ইউনজিন সেই ঘরের ভেতরে প্রবেশ করে খুঁজে দেখার চেষ্টা করছিল যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে কিনা। যখন সে সামনে এগোয় তখনই পেছনে থেকে ইউনহি তার গলায় একটা আঘাত করে আর তাকে অজ্ঞান করে দেয়। এদিকে রাজসভায় প্রিন্স, রানীমা এবং রাজা তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও এখনো ইউনহি তার পোশাক চেঞ্জ করে ফিরে আসেনি। তারা সবাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। এই জন্য রানীমা তার সার্ভেন্টকে হুকুম করে ইউনহিকে দ্রুত খুঁজে বের করে নিয়ে আসতে। রানীমায়ের পাঠানো সেই সার্ভেন্টের সঙ্গে ইউনজিনের মায়ের পাঠানো সেই সার্ভেন্ট যায় আর তাকে বলে এই রুমের ভেতরে ইউনহি ড্রেস চেঞ্জ করতে ঢুকেছিল। এটা শুনে সেই সার্ভেন্ট যখন কান দিয়ে শোনার চেষ্টা করে ভেতরে কি হচ্ছে, তখনই ভেতরে অদ্ভুত আওয়াজ শুনে সে দৌড়ে রাজসভায় চলে যায় আর অনেক টেনশনে পড়ে অস্থির হয়ে রাজাকে বলতে থাকে ইউনহি এখনো তার ড্রেস চেঞ্জিং রুমের ভেতরেই আছে আর তার রুমের ভেতরে অন্য কেউ আছে। এটা শুনে তো তারা সবাই অনেক অবাক হয়ে যায়। রাজা তখন রেগে বলে কার এত বড় সাহস রয়্যাল কনকুবাইনের চেঞ্জিং রুমের ভেতরে প্রবেশ করার। সবাই উপস্থিত সবাই যখন এই ব্যাপারটা জানতে পারে যে রয়্যাল কনকুবাইন একটা ছেলের সঙ্গে অন্য রুমে আছে, তখন তো তারা সবাই তাকে নিয়ে অনেক নিন্দা করতে শুরু করে, খারাপ কথা বলতে শুরু করে। এখন রাজকুমার এবং রাজা রানী সেই সার্ভেন্টের সঙ্গে মিলে রয়্যাল কনকুবাইন যেখানে আছে সেখানে যেতে শুরু করে। তারা সবাই মিলে সেই চেঞ্জিং রুমের সামনে যায়। এখন তারা সার্ভেন্টকে ভেতরে পাঠায় চেক করার জন্য ভেতরে কে কে আছে। তখন সেই সার্ভেন্ট ভেতরে গিয়ে তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায় আর মনে মনে ভাবতে থাকে এখন প্রিন্স যেন এর ভেতরে প্রবেশ করে সেই ব্যবস্থা করতে হবে, তাহলে তাদের দুজনকে হাতে নাতে ধরতে পারবে। সেই সার্ভেন্ট ভেতরে থেকে এসে বলে রয়্যাল কনকুবাইন একটা ছেলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ভেতরে আছে, আমি সেখানে যেতে পারবো না। তখন ইউনজিনের মা আর আশেপাশে থাকা সবাই এই সব কিছু নিয়ে ছি ছাগারি করতে শুরু করে। এসব কিছু শুনে রাজা রেগে বলে যদি এমনটা সত্যি হয় তাদের দুজনকে এখনই ভিতরে থেকে বের করো, আমি তাদের দুজনেরই হাত কেটে দেব। রাজকুমার তখন মনে মনে ভাবতে থাকে তাহলে কি ইউনহি এই জন্যই আমার কাছে থেকে ডিভোর্স নিতে চায়, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। আমার
এটা নিজে চোখে দেখতে হবে। এজন্য সে রাজার কাছে অনুমতি চায় ভেতরে গিয়ে দেখার জন্য। রাজা তাকে অনুমতি দিলে রাজকুমার যখন ভেতরে যাচ্ছিল তখনই ইউনহি পেছনে থেকে এসে বলে, কি ব্যাপার, আপনারা সবাই এখানে কি করছেন? তাকে দেখে তো তার সবাই অনেক অবাক হয়ে বলে, তুমি ভেতরে ছিলে না? তখন সে বলে, আমি ভেতরে চেঞ্জিং রুমে গিয়েছিলাম, কিন্তু আমার অনেক বোরিং লাগছিল। আমি মনে করছিলাম কনকুবাইন ইউজিনের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে একটু গল্প করব, কিন্তু তাকে আমি পুরো প্রাসাদে খুঁজে কোথাও পাচ্ছি না। এটা শুনে প্রিন্স দ্রুত রুমের ভেতরে প্রবেশ করে দেখার জন্য যে ভেতরে আসলে কারা আছে। ইউজিনের মা যখন দেখে ইউনহি বাইরে আছে, ইউনহি তাকে বলে, দেখুন তো ভেতরে আসলে কে আছে। তখন তিনিও টেনশনে পড়ে যান আর ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে তিনি তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। এটা দেখে তো রাজকুমার এবং বাকি সবাই অনেক বেশি রেগে যায়। তারা সবাই হাতে নাতে তাদের দুজনকে দেখে ফেলে। ইউজিন এখন কান্না করতে করতে বলে, এটা আমার দোষ নয়, আমি তো জ্ঞান হারিয়ে পড়েছিলাম। এই ছেলেটা ইচ্ছে করে আমার সঙ্গে এমন করেছে, এই ছেলেটা এমন করেছে, কিন্তু আমি রাজি ছিলাম না। আমার তো জ্ঞানই ছিল না, আমার একটু আগে জ্ঞান ফিরেছে। কিন্তু তার কোনো কথাই কেউ শুনছিল না। তার মা এখন তাদের সবার সামনে কাকুতি মিনতি করে বলতে থাকে, আমার মেয়ে নির্দোষ, আমার মেয়ে এমন কোনো কিছু করতেই পারে না, দয়া করে তার সঙ্গে এমনটা করবেন না। তারা দুই মা মেয়ে মিলে এখন শুধু ইউনহিকে দোষ দিচ্ছিল। তখন ইউনহি সেই দাসীর কথা বলে, দাসীকে সেখানে হাজির করা হয়। ইউনহি এখন সেই সার্ভেন্টকে জেরা করতে শুরু করে আর সমস্ত দোষ সেই সার্ভেন্টের উপরে দিয়ে দেয়। সে বলে, এই সব কিছু তুমি সাজিয়েছো, এসব প্ল্যান তুমি করেছো। যদি তারা দুজন নির্দোষ হয়ে থাকে এর মানে এই সব শাস্তি তুমি পাবে। এখনো সময় আছে, আমাদেরকে সত্যিটা বলে দাও, কে তোমাকে দিয়ে এইসব কাজ করিয়েছে, নয়তো তোমাকে মেরে ফেলা হবে। তখন সেই সার্ভেন্ট অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে করতে বলে, তাকে ইউজিন আর তার মা মিলে এই সব কিছু করতে বলেছিল, এজন্যই সে এসব কিছু করেছে। রানীমা এটা জানার পরে অনেক বেশি রেগে যায়। তখন ইউজিনের মা এই সমস্ত দোষ নিজের উপরে নিয়ে নেয়। সে বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, এই সব কিছু আমি করেছি, যদি শাস্তি দিতেই হয় তাহলে আমাকে দিন। এই সব কিছু শুনে রাজা এবং রানী দুইজনই তার উপরে অনেক বেশি রেগে যায়। রয়্যাল কনকুবাইন এখন তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আমাকে এই রয়্যাল কনকুবাইনের পথ থেকে সরানোর জন্য দুই মা মেয়ে মিলে চক্রান্ত করে এসব করেছে। রাজা এখন সার্ভেন্টকে হুকুম করে তাদের মা মেয়েকে এখানে থেকে ধরে নিয়ে জেলে ভরে দিতে। তার মা এবং সার্ভেন্টকে নিয়ে যাওয়া হয়। ইউজিন আর সেই ছেলেটি অনেক কাকুতি মিনতি করতে থাকে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু রাজা সেই ছেলেকে মৃত্যুদণ্ড দেয়। আর ইউজিনকে ইউনহির রিকোয়েস্টে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কিন্তু তাকে জেলে ভরে দেওয়া হয়। তারা সবাই সেখানে থেকে চলে যাওয়ার পরে প্রিন্স এখন ইউনহিকে বলে, আমি জানি এই সব কিছু ইউনজিন ইচ্ছে করে করেনি, এই সব কিছু তার মা করেছে। আমি যখন রুমে প্রবেশ করি তখন অদ্ভুত এক ধরনের ধোঁয়ার গন্ধ পেয়েছিলাম, যার কারণে তারা দুজন হয়তো ইচ্ছে করে এটা করতে না চাইলেও করতে হয়েছে। তারা দুজন নেশার ঘরে ছিল। এইসব কিছুর জন্য ইউনজিনের কোনো দোষ নেই, এসব কিছু তার মা করেছে। তার মা হয়তো চেয়েছিল তোমাকে রানীর পদ থেকে সরাতে, আর তোমাকে সরাতে গিয়ে তার মেয়ে তার মায়ের প্ল্যানে ফেসে গিয়েছে। ইউনহি তখন জিজ্ঞাসা করে, তুমি কিভাবে শিওর যে এসব কিছুর পেছনে ইউনজিনের কোনো হাত ছিল না? আর এর আগেও তো সে দুই রকমের ঘটনা ঘটিয়েছে, আমি তো তোমাকে বলেছিলামই। তখন রাজকুমার বলে, সেটা এখনো প্রমাণ হয়নি। ইউনহি তখন বলে, ঠিক আছে, তাহলে ইনভেস্টিগেশনের পরেই জানা যাবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে রাজকুমার সেনাপতিকে ডেকে জানতে চায় ইউনজিনের ব্যাপারে সে যেই দুইটা ইনভেস্টিগেশন করতে বলেছিল সেটার রেজাল্ট কি। তখন সেনাপতি তাকে একে একে সবকিছু বলতে শুরু করে। প্রথমে সেনাপতি তাকে বলে, সেই দিন ইউনহির কক্ষে যেই আগুন লেগেছিল সেই আগুন ইউনজিনের সার্ভেন্ট লাগিয়েছিল, আর সে তার সার্ভেন্টকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ইউনজিন ইচ্ছে করে সেই ঘরে আগুন লাগাতে বলেছিল। এসব কিছু জেনে তো সে অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়। সে এখন তাকে জিজ্ঞাসা করে, আর মিস্টার তাইফুর ব্যাপারটার কি হলো? তখন সেনাপতি বলে, মিস্টার তাইফুকে যে বিষ দেওয়া হয়েছিল এবং যেই চিরকুট লেখা হয়েছিল সেই চিরকুটে লেখা হাতের লেখাটি ইউজেনেরই ছিল, আর সেই কাগজটাও তার ঘর থেকেই নেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে এই দুইটা কাজের পেছনেই ইউজিনের হাত ছিল, আর সে হয়তো নিজের বোনকে ছোট দেখানোর জন্য এবং তাকে দোষী প্রমাণ করার জন্য এসব কিছু করেছে। এটা শুনে তো রাজকুমার অনেক রেগে যায় আর বলে, আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা, তার সঙ্গে আমার দেখা করানোর ব্যবস্থা করো। সেই দিন প্রিন্স কারাগারে থাকা ইউনজিনের সঙ্গে দেখা করতে যায়। কারাগারে ইউনজিনের অবস্থা অনেক খারাপ ছিল, তাকে মারধর করা হয়েছিল, এজন্য তার শরীরটা অনেক দুর্বল ছিল। সে রাজকুমারকে দেখে বলে, হঠাৎ আপনি আমাকে কি মনে করে দেখতে এলেন? রাজকুমার সরাসরি তাকে জিজ্ঞাসা করে সে এই সব কিছু কেন করেছে। তখন সে বলে, আপনাকে পাওয়ার জন্য করেছি। তখন রাজকুমার বলে, এর মানে কি? ইউনজিন বলে, যদি আপনি আমাকে রয়্যাল কনকুবাইন বানাতেন তাহলে এমনটা কিছুই হতো না, কিন্তু যেহেতু তাকে রয়্যাল কনকুবাইন বানানো হয়েছে এই জন্য তাকে তো সেই আসন থেকে টেনে নিচে আমার নামাতেই হতো। এটা শুনে রাজকুমার রেগে বলে, তার মানে এই সব কিছুর পেছনে তুমিই ছিলে? আর মিস্টার তাইফুর বিষয়টা তুমি কি বলবে? তখন সে রেগে বলে, ওইটাও আমি
করেছিলাম শুধুমাত্র ইউনহির কারণেই। সে যদি আমাকে বেশি চ্যালেঞ্জ না করতো আর বেশি অহংকার না করতো তাহলে আমি তাকে নিচু দেখানোর জন্য এইসব কোনো কিছুই করতাম না। রাজকুমার তখন তাকে বলে, ইউনজিন, তুমি এতদিন আমার মনের মধ্যে অনেক দয়ালু আর নিষ্পাপ একটা মেয়ে ছিলে, অনেক সহজ সরল একটা মেয়ে ছিলে, যতক্ষণ না আমি তোমার আসল রূপ দেখেছিলাম। কিন্তু এখন তোমার আসল রূপ আমি দেখে ফেলেছি। তুমি আমাকে হতাশ করেছো। তখন সে বলে, আপনিও তো আমাকে হতাশ করেছেন। আপনি আমাকে বলেছেন যে আপনি সব সময় আমাকে প্রোটেক্ট করবেন সারা জীবনের জন্য। তখন সে বলে, হ্যাঁ ঠিকই বলেছো, এজন্যই বাবার দেওয়ার মৃত্যুর দণ্ড থেকে আমি তোমাকে বাঁচিয়েছি। এরপরে যখন তোমাকে শহরের বাহিরে জেলে ট্রান্সফার করা হবে সেখানেও যেন তোমার কোনো ক্ষতি না হয়, তোমাকে মেরে ফেলা না হয়, সেই বিষয়টা আমি দেখব। এটা বলে রাজকুমার সেখানে থেকে চলে যায়। আর ইউনজিন সেখানে বসে বসে কান্না করতে থাকে আর চেঁচাতে থাকে। সেই দিন রাতে ইউনহি রাজকুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু সে রাজকুমারকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সেনাপতি বলে, রাজকুমার কোথায় গিয়েছে? যখন সে রাজকুমারের সঙ্গে দেখা করতে যায় তখন দেখতে পায় রাজকুমার অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে আছে। ইউনহি তাকে ঘরে ফিরে যেতে বলে, কিন্তু রাজকুমার ইউনজিনের ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল। এজন্য সে তাকে বুঝিয়ে বলে যে সে আসলে ইউনজিনের ভেতরে থাকা আসল মেয়েটিকে দেখতে পায়নি, তার উপরে থাকা ফিল্টার দেখেছিল। সে উপরে ভালো হওয়ার মুখোশ পড়েছিল, যেটা সে বুঝতে পারেনি। তখন সে তার দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার চেহারাতেও ফিল্টার লাগানো। তখন সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিসের ফিল্টার? ইউনহি একটু ভয় পেয়ে ভাবছিল সে হয়তো তার ব্যাপারে জেনে গিয়েছে, কিন্তু রাজকুমার তাকে বলে, তুমি আগে অনেক সহজ সরল ছিলে, বোকাশোকা একটা মেয়ে ছিলে, কিছুই বুঝতে না, কিন্তু এখন তুমি নাচ পারো, গান পারো, আবার হঠাৎ করে অনেক ভালো ডাক্তারও হয়ে গেলে। তুমি এখন যেমন সাহসী তেমনই দায়িত্ববান। এখন তোমাকে আমি চাইলেও আর ইগনোর করতে পারি না। এটা বলে যখন সে তার অনেক কাছে এগিয়ে যায় তখন ইউনহি তাকে দূরে সরিয়ে দেয়। রাজকুমার সেখানে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। এটা দেখে ইউনহি চলে যেতে চাইছিল, তবুও যেতে পারে না। সে এখন ভাবছিল রাজকুমার কি তাহলে তাকে পছন্দ করতে শুরু করেছে নাকি। সে এখন রাজকুমারকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। পরদিন সকালে যখন রাজকুমারের ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পায় সেই ইউনহির রুমে। গত রাতের কথা তার অল্প অল্প মনে ছিল যে ইউনহি তাকে এখানে নিয়ে এসেছিল। এজন্য সে মনে করে গতকাল রাতে হয়তো সে আর ইউনহি একসাথেই ছিল। কিছুক্ষণ পরেই সেখানে সেনাপতি আসে আর ইউনহির রেখে যাওয়া একটা চিঠি তাকে দেয়। এটা কোনো সাধারণ চিঠি ছিল না, বরং এটা ছিল ডিভোর্স লেটার। এই ডিভোর্স লেটার দেখে তো তার অনেক রাগ ওঠে। সে বলে, গত রাতে আমরা একসাথে ছিলাম আর এখনই সকালে উঠে সে আমাকে ডিভোর্স লেটার পাঠাচ্ছে, এর মানে কি? সেনাপতি তাকে জানায় ইউনহি দাদিমায়ের সঙ্গে রয়্যাল প্যালেসে দেখা করতে গিয়েছে। তখনই সে ইউনহির সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ইউনহি দাদির চেক আপ করছিল আর দাদির অনেক কেয়ার করছিল। সে দাদিকে বলছিল ঠিক মতো এক্সারসাইজ করতে এবং খাবার খেতে, নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। দাদিমাও তাকে অনেক ভালোবাসে আর তার অনেক যত্ন করছিল। তখনই সেখানে রাজপুত্র জোর করে দাদিমায়ের রুমের ভেতরে প্রবেশ করে। এটা দেখে দাদিমা একটু রেগে বলে, তুমি আমার অনুমতি ছাড়া কেন প্রবেশ করেছো? তখন সে দাদিমায়ের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি কি করতাম? ইউনহি আর আপনি মিলে আমার ডিভোর্স করানোর ব্যবস্থা করছেন, তাহলে তো আমাকে আসতেই হতো। এটা শুনে ইউনহি তাকে চুপ করিয়ে দেয় আর তাকে সঙ্গে করে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। দাদি তখন অবাক হয়ে বলে, কি বললো সে ডিভোর্সের কথা? তখন সার্ভেন্ট বলে, আমার মনে হয় রাজকুমার চায় না ইউনহিকে ডিভোর্স দিতে। এই বিষয়টা শুনে তো দাদিমা খুশি হয়ে যায় আর বলে, বেশ ভালোই হলো, তাকে আমার খুব ভালো লাগে। এদিকে বাইরে এসে ইউনহি তাকে জিজ্ঞাসা করে সে কেন হঠাৎ করে এই সব কথা বলছে এখানে এসে। ইউনহি তখন তাকে বলে, আমি অস্থির হব না? তুমি গত রাতে আমার সঙ্গে থেকে এখন আবার আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছো। তখন ইউনহি বলে, গত রাতে কি হয়েছে আপনার কোনো কিছুই মনে নেই? তখন সে বলে, না, আমাকে মনে করাও। তখন ইউনহি তাকে সব ঘটনা বলতে শুরু করে। গতকালকে আসলে রাজকুমার তাকে জড়িয়ে ধরে কাকতি মিনতি করছিল যেন ইউনহি তাকে ডিভোর্স না দেয়, তাকে ছেড়ে না যায়। ইউনহি তখন তাকে কড়া জবাব দিয়ে বলেছিল সে থাকা সত্ত্বেও রাজকুমার তো ইউনজিনকে বিয়ে করেছিল, রাজকুমারই তো তাকে পছন্দ করে না, তাহলে সে কেন চায় না যে তাকে ডিভোর্স দিক? রাজকুমার তখন বলে, আগে সে তাকে পছন্দ করতো না, কিন্তু এখন সে তাকে অনেক পছন্দ করে, সে তাকে ডিভোর্স দিতে চায় না, সে তাকে রিকোয়েস্ট করে তার সঙ্গে থাকার জন্য। ইউনহি বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে ভবিষ্যতে আপনি এই একই কাজ আবারও করবেন না, আরো 2-3টা কনকুবাইন নিয়ে আসবেন না? তখন রাজকুমার বলে, ঠিক আছে, আমি তোমাকে এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিব যে তোমার পরে আর কেউ কখনো আসবে না, তুমি একমাত্র আমার রানী থাকবে। তখন সে বলে, ঠিক আছে, আপনি আরেকটু ভেবে দেখুন, আগামীকালকে সকালে আমি একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। যদি আপনি আমাকে ডিভোর্স দিতে চান তাহলে সাইন করে দিবেন, আর যদি আপনি এগ্রিমেন্ট করতে রাজি থাকেন তাহলে আমার সঙ্গে সারা জীবন থাকার এগ্রিমেন্ট পেপার আমার কাছে পাঠিয়ে দিবেন। তাদের কথা এতটুকুই হয়েছিল, কিন্তু রাজকুমার এই সবকিছুই ভুলে গিয়েছিল, কারণ গতকালকে সে ড্রিঙ্কস করেছিল। তবে এখন তার সবকিছু মনে পড়ে। ইউনহি এখন তাকে বলে, আপনার যখন কোনো কিছু মনেই নেই আর আপনি যখন আমাকে ডিভোর্স দিতেই চান তাহলে আমি চলে যাচ্ছি। কিন্তু সে তাকে বাধা দিয়ে সেই ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে আর বলে, আমি ডিভোর্স লেটার এখনো সই করিনি, চলো আমি তোমাকে নিয়ে এখনই এগ্রিমেন্ট পেপারে সাইন করছি আর সেটা পাশ করাচ্ছি, আমি তোমার সঙ্গেই সারা জীবন থাকবো। তখন ইউনহি বলে, প্রয়োজন নেই,
নেই। রাজা বলে কিন্তু কেন? তখন সে বলে আপনি যখন নিজের মাইন্ড সেট করে ফেলেছেন তখন আমি আপনাকে বিশ্বাস করি। আর এমনিতেও ভবিষ্যতে যদি আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেন বা অন্য কারোর প্রতি ইন্টারেস্ট ফিল করেন তখন এই এগ্রিমেন্ট দিয়েও কোনো কাজ হবে না। এটা শুনে সে ইউনহিকে জড়িয়ে ধরে আর ভরসা দিয়ে বলে তুমি আমাকে বিশ্বাস করো, আমি সারা জীবন তোমাকে প্রোটেক্ট করব, কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তুমি একমাত্র আমার স্ত্রী হবে। এসব কিছু বলা শেষে সে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমার কাপড় চোপড় খোলা কেন ছিল? কি হয়েছিল গত রাতে? ইউনহি তখন বলে আমার তো কোনো কিছুই মনে নেই, আপনিই মনে করুন। এটা বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায় আর রাজকুমারও তার পিছু করতে করতে চলে যায়। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই সুন্দর মুভিটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।